একাত্তরে বাঙালি একবার ঐক্যমতে পৌঁছে মুক্তিযুদ্ধ হয়, বাংলাদেশ স্বাধীন হয়। ১৯৯০ সালে গণ অভ্যুত্থান ঘটিয়ে স্বৈরাচারের পতন ঘটানো হয়। ২০২৪ সালে ঐক্যমত্যে পৌঁছে ফ্যাসিস্টকে পতন ঘটানো হয়। এরপরও বাঙালির সেই ফ্যাসিস্ট পতনের যে ঐক্যমত, সেই ঐক্যমতের কোথায় যেন একটু ভাঙনের সুর দেখা যাচ্ছে, কোথায় যেন এই ঐক্যমতে ফাটল মনে হয় দেখা যাচ্ছে, যার কারণে ঐক্যমতের প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্যমত কমিশন করতে হলো সরকারকে। এখন বিষয়টা এমন যে সংস্কার নাকি নির্বাচন, অর্থাৎ ডিম আগে না মুরগি আগে, এই ধরনের একটি সম্ভাবনা কিন্তু এই রাজনীতিবিদদের মধ্যে তৈরি হলোই। যাই হোক, আজকে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আমাদের বিষয় জাতীয় ঐক্যমত কমিশন ও সমসাময়িক বিষয়, এবং এটি নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সাইফুল হক, আপনাকে স্বাগত। এবং আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের চেয়ারম্যান মেজবাউল আজম সওদাগর, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা মূল আলোচনায় ফিরব, তবে তার আগে দেখে আসতে চাই বৈশাখী টেলিভিশনের প্রধান প্রধান শিরোনামগুলো। বাংলাদেশ নিয়ে অপপ্রচারে জল ঢেলেছে জাতিসংঘের প্রতিবেদন, মন্তব্য প্রধান উপদেষ্টার। ঐক্যমত্য কমিশনের সাথে ২৬ দল ও জোটের ১০০ নেতার বৈঠক। আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি, ইতিবাচক সিদ্ধান্তে সমর্থন দেবে জামায়াত। নতুন সংবিধান ও আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি ছাত্র নেতাদের। ঢাকায় জেলা প্রশাসক সম্মেলন শুরু কাল, গুরুত্ব পাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ভূমি ব্যবস্থাপনা উন্নয়ন। নয়াদিল্লিতে সোমবার বিজিবি বিএসএফ শীর্ষ সম্মেলন শুরু। ক্ষমতা চিরস্থায়ী করতে আওয়ামী লীগ বিডিআর বিদ্রোহ ঘটিয়েছিল, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। আইন অনুযায়ী হাসিনাকে ভারতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে কমিশন। এবং জাহাজ বাড়িসহ পুরনো ঢাকার নানা ঐতিহ্যবাহী স্থাপনা এখন মদিনা গ্রুপের পেটে। বধির স্কুলের জমি দখলেও পিছপা হননি হাজি সেলিম। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ইউটিউব এবং ফেসবুক পেজে। দর্শক, আপনারা চাইলে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটি সেখানে কমেন্ট আকারে দিতে পারেন। আমরা দুঃখিত, আমরা চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দিতে। আমি শুরু করতে চাই সাইফুল হককে দিয়ে। জাতীয় ঐক্যমত্য কমিশন, ঐক্যমত্যে পৌঁছানোর পরে ফলাফলই হলো ফ্যাসিস্ট সরকারের পতন, এবং 5ই আগস্ট যে ঘটনা ঘটল, জুলাই অভ্যুত্থান যার নাম। এরপর আপনাদের ঐক্যমত্য কমিশন গঠন কেন প্রয়োজন? আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন সহ আলোচক, দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আপনি ঠিকই উল্লেখ করেছেন যে আমরা 16 বছর এবং 36 দিনের আমাদের যে লড়াই, এই গণজাগরণ এবং ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক দল এবং জনগণের তো এক ধরনের নজিরবিহীন একটা জাতীয় ঐক্য সেখানে গড়ে উঠেছিল, সেটা সত্য। এটা তখন একটা প্রেক্ষিত, একটা ফ্যাসিস্ট রেজিমকে মোকাবেলা করার জন্য আপনি বলতে পারেন যারা এই ফ্যাসিজমকে বিরোধিতা করে, নানা ইডিওলজি, নানা মতাদর্শ, নানা রাজনীতি, নানা বিশ্বাস, নানা মতের রাজনৈতিক দল, জনগণের ঐক্যবদ্ধ জায়গা, এটার প্রেক্ষিতটা ভিন্ন। যখন তাকে আপনি সরিয়ে দিয়েছেন, পদত্যাগে বাধ্য করেছেন, কি তাকে পালিয়ে যেতে হয়েছে, তারপরে একটা নতুন পরিস্থিতি। সেটা কি? অভ্যুত্থানের অর্জনটাকে ধরে রাখা, বিজয়টাকে সংহত করা, করতে যেয়ে আপনি নতুন যে রাজনৈতিক প্রেক্ষিত, গত 16 বছরের লড়াইটা, আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, যারা শ্রোতারা একমত হবেন, লড়াইটা ছিল প্রধানত গণতন্ত্রের জন্য, ভোটাধিকার সহ আমাদের যে গণতান্ত্রিক মানবিক অধিকারগুলোর জন্য। তো নতুন প্রেক্ষিতে এখন তো একটা রাজনৈতিক সময়। এই সময়কালের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, গুরুত্বপূর্ণ অংশীজন, প্রত্যেকে যার যার এজেন্ডা নিয়ে হাজির হবেন, এটাই স্বাভাবিক। ইন টার্মস অফ ইডিওলজি, পলিটিক্স, এজেন্ডা, প্রোগ্রাম, প্র্যাকটিক্যাল স্টেপিং, এটাই স্বাভাবিক। এখানে কিছু মত পার্থক্য হবে, এটা খুবই সঙ্গত। একটা বহুত্ববাদী সমাজে আপনি কোনো প্রশ্নে ঐক্যের জায়গা থাকবে, আবার অনেকগুলো প্রশ্নে আপনার মধ্যে রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে। ঐক্যমত কমিশনের দরকার হলো কেন? দরকার এই কারণের জন্য, তাহলে নতুন যে গণতান্ত্রিক অভিযাত্রা, সেই পথে কিভাবে আমরা যাত্রাটা শুরু করতে পারি। পুরনো আমলে, পুরনো জমানায় কেউ আমরা ফিরতে চাই না।
পুরনো দখলদারিত্বের আমল, সেখানে কেউ ফিরতে চায় না। সমস্যাটা ছিল কোথায়? সমস্যা ছিল সংবিধান ছিল একটা, এই স্বৈরতন্ত্রের একটা প্রধান উৎস ছিল সাংবিধানিকভাবে আমাদের সংবিধান। তাহলে সংবিধানে পরিবর্তনের প্রশ্ন আছে, রূপান্তরের প্রশ্ন আছে, সংস্কারের প্রশ্ন আছে। গোটা রাষ্ট্র, গোটা প্রশাসন, নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগ, বিশেষ করে আইন প্রণয়নী বিভাগের যে একটা লজিক্যাল র্যাশনাল যে ভারসাম্যমূলক সম্পর্ক থাকবে, সেটা তো পুরোপুরি ধ্বংস করা হয়েছিল। বাস্তবে নির্বাহী বিভাগের কর্তৃত্বে সমস্ত কিছুকে আনা হয়েছিল। তাহলে এরকম একটা অবস্থার প্রেক্ষিতে যখন আপনি নতুন করে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে যাবেন, এখানে সাংবিধানিক প্রশ্ন আছে, এখানে গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রশ্ন আছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্নগুলো আছে। এই প্রশ্নে আমরা সবাই কি একমত? আমাদের সাথে বড় দাগের কিছু প্রশ্নে একমত আছি, অনেক প্রশ্নে আমাদের মধ্যে মতপার্থক্য আছে। এই মতপার্থক্যকে কমিয়ে এনে, কারণ ৭২-এর বোঝাপড়া সমঝোতা একভাবে ভেঙে পড়েছে, তাহলে ৫৩-৫৪ বছর পরে দরকার হয়েছে নতুন একটা বোঝাপড়া, নতুন একটা ঐক্যমত, নতুন একটা সমঝোতা। সেটা করবার জন্য আমি অনুমান করতে চাই বা বিশ্বাস করি এই যে জাতীয় ঐক্যমত কমিশন গঠন হয়েছে, আমি এটাকে ইতিবাচকভাবে দেখতে চাই। যেটা আজকে প্রফেসর ইউনূস তার উদ্বোধনী বক্তব্য তিনি উল্লেখ করেছেন, সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো, কোনো কিছু তারা চাপিয়ে দিতে চান না, এটাই সঙ্গত। রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে সরকার কোথায় দাঁড়াবে, যেখানে ন্যূনতম আমরা একমত হতে পারি। তাহলে সেই কারণ, তাহলে এটা তো কাউকে না কাউকে লাগবে, একটা ইনিশিয়েটিভ নেবেন, কথা বলবেন, উদ্যোগ নেবেন, সবার মতামতগুলো শুনবেন। আজকে একদম ইনগরাল সেশন হলো, এরপরে তারা যেটা বলেছেন দলগুলো বা জোটগুলোর সঙ্গে তারা ফর্মাল ইনফর্মাল তারা কথা বলবেন, আলোচনা করবেন, এর মধ্য দিয়ে বোঝাপড়ার জায়গাটা তৈরি করে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে তারা যাবেন। আপনার কাছ থেকে আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, তবে তার আগে মিসবাহুল আজম সওদাগরের কাছে তাত্ত্বিক ব্যাখ্যা আছে কিনা খুব সংক্ষেপে যদি জান। যে আমি যে ঘটনা তিনটির কথা বললাম, যে ৭১-এর মুক্তিযুদ্ধ বাঙালির ঐক্যমতের একটি বড় ৬৯-এর গণ অভ্যুত্থান ছিল, এরপরে অনেকে বলেন ৯০-এর গণ অভ্যুত্থান ছিল রাজনৈতিক দলের ঐক্যমতে পৌঁছানোর ব্যাপার, কিন্তু এবারকার গণ অভ্যুত্থান হলো অনেক বেশি ছাত্র জনতার গণ অভ্যুত্থান, রাজনৈতিক দলের চেয়েও বেশি। রাজনৈতিক দলের অংশগ্রহণ তো অবশ্যই ছিল, তো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চেয়ে বড় ঐক্যমতের কারণ আর কি হতে পারে? তারপরও একটি কমিশন গঠন করতে হলো, এই কমিশনে কতটা লাভবান হবে? দুটো বিষয়, ধন্যবাদ আপনাকে এবং বৈশাখী টিভির দর্শক সহ আমার সহ আলোচক সম্মানিত সাইফুল হক ভাইকে। তো একটা তাত্ত্বিক ব্যাখ্যা আমি প্রথমে দিব যে ৯০-এর গণ অভ্যুত্থানের সাথে ২৪-এর বিপ্লব বলি আর গণ অভ্যুত্থান বলি, এটা একাডেমিক্যালি হয়তো আগামী ২-১ বছরের মধ্যে একটা এস্টাবলিশমেন্টের দিকে যাবে যে কেন এটাকে আমরা বিপ্লব বলবো, বা কেউ কেউ এটাকে গণ অভ্যুত্থান বলতে চাইবে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে ৯০-এর গণ অভ্যুত্থানের সাথে ২৪-এর যে বিপ্লব, এটার একটা বেসিক পার্থক্য রয়েছে। আপনি যেমনটি বললেন, ৯০-এর গণ অভ্যুত্থানটা ছিল ঢাকা কেন্দ্রিক এবং অনেকটা বলতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, কিন্তু ২৪-এর যে ব্যাপারটা, এখানে শুধু ছাত্ররা না, এখানে সারা বাংলাদেশ থেকে কৃষক, শ্রমিক, জনতা, আলেম, ওলামা, সাধারণ মানুষ, ছোট ছোট বাচ্চা সবাই এই বিপ্লবে অংশ নিয়েছিল। সো বিশাল একটা মৌলিক পার্থক্য রয়েছে এবং ৯০-এর গণ অভ্যুত্থানের চেয়ে ২৪-এর আবেদন, ২৪-এর বিপ্লবী চেতনা, ২৪-এর চাওয়া পাওয়া অনেক ওয়াইড পার্সপেক্টিভে আমাদেরকে দেখতে হবে আর কি। আর দ্বিতীয়ত হচ্ছে তাত্ত্বিক দিক থেকে আমি যেমনটি বললাম যে এটা চাওয়াটা ছিল একটু ব্যতিক্রম। ৯০-এর গণ অভ্যুত্থান যেমন আপনার এরশাদকে ক্ষমতা থেকে নামিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার দিয়ে জাস্ট একটা ফেয়ার ইলেকশন একটা চাওয়া হয়েছিল যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, কিন্তু এটি কিন্তু শুধু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বাইরে আরও সামাজিক, রাজনৈতিক আরও বহু ধরনের কারণ এখানে রয়েছে। এখানে হিউম্যান রাইটস ভায়োলেশন আছে, পৃথিবীর মধ্যে জঘন্যতম হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে। এখানে মানুষের ফান্ডামেন্টাল রাইটসগুলোকে কেড়ে নেওয়া হয়েছে। এখানে মানুষের ভোটিং রাইটস ছিল না, মানুষ গুম হয়েছে। এরশাদের সময় তো মানুষ গুম হয়নি, মানুষ গুম হয়েছে। ইভেন ৭১-এর চেয়েও বেশি আপনি এটাকে বলতে পারেন, ব্যাপারটা এমন পর্যায়ে গিয়েছিল। এটি একটা দিক, সুতরাং এটি সম্পূর্ণরূপে আলাদা। এবার আপনি বলবেন যে এই ঐক্যমতের ব্যাপারটা, ঐক্যমতের তাত্ত্বিক ব্যাপারটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টি, সাধারণ জনগণ কতগুলো মৌলিক বিষয়ে তারা একমত হবে।
কতগুলো, সবগুলোতে একমত হওয়ার দরকার নেই, কয়েকটা মৌলিক বিষয়ে তারা একমত হবে। এই মৌলিক বিষয়ে একমত হওয়ার বিষয়টাই কিন্তু হতে পারছিল না। পলিটিক্যাল পার্টিগুলো সেই উদ্যোগ নিয়েছিল কিন্তু তারা পাচ্ছিল না, তারা ফেল করেছিল। তার একটা প্রমাণ আমি দিতে চাই। আপনি খেয়াল করবেন, আমাদের সাইফুল ভাই আরও অনেক ভালো মনে আছে যে 5 আগস্টের ঠিক 3-4 দিন পূর্বে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর একটা চিঠি লিখেছিলেন সবাইকে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে, যে আসেন আমরা একটা জাতীয় ঐক্যমত গড়ে তুলি, আমরা কিছু কিছু বিষয়ে আমরা একমত হই। এবং এই যে চিঠিটা যখন লিখলেন, আস্তে আস্তে 2-1টা করে দল চিঠিটার উত্তর দিচ্ছে। যে ভাবটা ছিল এরকম যে চিঠিটা দেবে, চিঠির সবাই উত্তর দেবে, তারপরে একদিন তারা বসবে, তারপরে একটা আলোচনা করবে, তারপরে কিছু একটা বিষয়ে একটা আলোচনার ফলাফল আসবে, তারপরে তারা আন্দোলনের দিকে নামবে। এরকম স্লোথ গতির খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বিলম্বিত একটা প্রক্রিয়ায় জাতীয় ঐক্যমতের দিকে তারা চেষ্টা করতেছিল। কিন্তু ইতিমধ্যে আমরা দেখলাম যে জনগণের কাছে ওই চিঠিটার কোনো আবেদন ছিল না আর কি। জনগণ ওই চিঠি কোথায় গেল, গতি ওই চিঠির গতিকে মানে আন্দোলনের সাথে ওই চিঠির কোনো সম্পর্কই ছিল না আমি বলতে পারি, প্র্যাকটিক্যালি একবারে এক্সপেরিমেন্টাল নলেজ। জনগণ ওই চিঠিকে তোয়াক্কা না করে কোন রাজনৈতিক দল সেই আলোচনায় আসবে এটাকে তোয়াক্কা না করে তারা আগেই সব কিছু ঠিক করে ফেলেছে। জনগণ এক দফা তারা দিয়ে দিয়েছে, রাস্তায় তারা নেমেছে এবং তারা সফল হয়েছে। এবং তারা কিন্তু বলেনি আসেন পলিটিক্যাল পার্টিগুলোকে দেখেনি, আসেন আমার ঐক্যমত। অর্থাৎ ঐক্যমতটা প্রতিষ্ঠিত হয়েছে রাজপথে। এখন এই যে রাজপথে ঐক্যমতটা প্রতিষ্ঠিত হলো, কোন বিষয়ের উপর হলো? তারা এদেশে গণতন্ত্র চায়, তারা ফ্যাসিবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল এবং ফ্যাসিবাদ যেহেতু বাংলাদেশে আর কোনোদিন প্রতিষ্ঠিত হতে না পারে সেটার জন্য তারা পরিষ্কার একটা মেসেজ জাতিকে দিয়েছিল। পাশাপাশি আপনি যদি দেয়াল লিখনগুলোর দিকে খেয়াল করেন, আপনি যদি গ্রাফিতির দিকে খেয়াল করেন, আপনি যদি স্লোগানগুলোর দিকে খেয়াল করেন, তাহলে 24-এর এই বিপ্লবের সম্পূর্ণ চেতনার একটা চিত্র ওইখানে আপনি পেয়ে যাবেন। কিন্তু কোনো কারণে এত বড় একটা বিপ্লব হওয়ার পর বিপ্লবী সরকার হলো না এবং বিপ্লবী সরকার না হওয়ার ফলে জনগণের যে চাওয়াটা এটার সাথে গভর্নমেন্টের যে স্লোথ গতির কাজ এটার সাথে একটা পার্থক্য পরিলক্ষিত হলো। এই পার্থক্যের ফলাফলস্বরূপ রাজনৈতিক দলগুলো আস্তে 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 তাদের এই তরুণরা যে মাঠে নামলো, তাদের দাবি যে নতুন, তাদের চাওয়া পাওয়ার মধ্যে যে অনেক নতুন কিছু আছে, এটা রাজনৈতিক দলগুলো আবার ভুলে যাওয়া শুরু করলো। ভুলে গিয়ে তারা আবার আগের ভাষায় তাদের কথা, আওয়ামী ন্যারেটিভকে প্রতিষ্ঠিত করার আবার চেষ্টা, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য আবার চেষ্টা, এই ধরনের একটা অবস্থার দিকে গেল, যার ফলে আবার নষ্ট হয়ে যাচ্ছিল জাতীয় ঐক্যমত। তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপ এবং যারা গভর্নমেন্টের মধ্যে যারা বিপ্লবী চেতনা যারা ধারণ করে তাদের এক ধরনের চাপ, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে যারা বিপ্লবী চেতনা ধারণ করে, আমি একটু শেষ করব, পলিটিক্যাল পার্টির মধ্যে যারা বিপ্লবী চেতনা ধারণ করে তাদের একটা চাপের মধ্যে গভর্নমেন্ট দেখলো যে নো, পলিটিক্যাল পার্টিগুলো যেহেতু ঐক্যমত হতে পারছে না, তাহলে আমাদেরকে কি করতে হবে, একটা কমিশন অথবা প্রফেসর ইউনূসকে নিজেই এই উদ্যোগ নিয়ে সবাইকে আবার ডাকতে হবে, বসতে হবে, ঐক্যমতের জন্য একটা কাজ করতে হবে। অর্থাৎ আমি বলবো যে এই যে কমিশন প্রতিষ্ঠা কেন হলো আপনি বললেন, এটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার ফল। আমি বলবো আমি ছোট্ট করে আমরা আলোচনা অন্যদিকে আগাবো, কিন্তু ছোট্ট করে মেজবাহুল আজম সওদাগরের একটি বাক্য সাইফুল হকের কাছে দিতে চাই। সেটি হলো যে আওয়ামী লীগের ন্যারেটিভসগুলোকে সামনে আনার ইচ্ছাকৃত ছিল কিনা জানি না, কিন্তু রাজনৈতিক দলগুলো যে ভাষায় কথা বলছিল সেই ভাষায় আওয়ামী লীগের ন্যারেটিভস বলতে হলো যে আওয়ামী লীগের ভুল বা বানানো ন্যারেটিভস যেগুলো দিয়ে ফ্যাসিস্ট এই সরকারের সময় দীর্ঘায়িত করা হয়েছে, আমার মনে হয় সেটি বোঝাতে চেয়েছেন। এটার সাথে আপনি একমত কিনা যে রাজনৈতিক দলগুলো কি সেই ভাষায় কথা বলা শুরু করেছিল কিনা, কিছু কিছু কোনো দল? না, আমি মনে করি যারা একটা ফ্যাসিজম যখন ক্ষমতায় থাকে সে তার একটা ইডিওলজিও সে তৈরি করে, সে তার একটা রাজনীতি তৈরি করে, তার একটা সাংস্কৃতিক বাতাবরণ তৈরি করে। এগুলোর মধ্য দিয়ে সে একটা পলিটিক্যাল, ইডিওলজিক্যাল, কালচারাল হেজিমনি সে তৈরি করে, যে হেজিমনির মধ্যে সে দেখাতে চায় যে আমার এই ব্যাখ্যার সাথে সে অন্যান্য জনগণের একটা সম্মতি সে আদায় করতে চায়, জনগণের পপুলার কনসেন্ট। কারণ ফ্যাসিজমের বড় বৈশিষ্ট্য হলে ফ্যাসিজম শুধুমাত্র গায়ের জোরে ফ্যাসিজম কিন্তু দেশ চালায় না, বন্দুক তো লাগে। আমরা হাসিনার দেখলাম না কিভাবে জবরদস্তি করে বন্দুক দিয়ে মানুষকে হত্যাযজ্ঞ চালিয়ে, একই সাথে কোথায় আসছে আপনি যে কমিউনিটির মানুষ, সেই কমিউনিটি সকাল থেকে মধ্যরাত পর্যন্ত যে সমস্ত চিন্তা, ভাষ্য,
গণমাধ্যম যে ভূমিকাটা পালন করলো তারা কি, তারা হচ্ছে হাসিনার একটা একটা প্রায় অতি মানবীয় তার যে ভাবমূর্তি, আপনি নিশ্চয়ই সাক্ষ্য দেবেন যে বাংলাদেশে তার কোনো বিকল্প নাই, বাংলাদেশে তার এবং আওয়ামী লীগের কোনো বিকল্প নাই, তাদের চেয়ে বড় কোনো দেশপ্রেমিক নাই। কারা বলছে? যারা মুক্তিযুদ্ধের চেতনার 180 ডিগ্রি যারা উল্টো দিকে অবস্থান নিয়েছে, যারা আমাদের প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সের সাম্যের বিরুদ্ধে অসাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের 180 ডিগ্রি উল্টো দিকে নিয়ে তারা এমন একটা মনস্তাত্ত্বিক জায়গা তৈরি করেছে যে বুঝকে যে তিনি যেটা আছেন বুঝি তার এই উন্নয়নই বুঝি গণতন্ত্র। খেয়াল করবেন না, তার মানে হচ্ছে যে এবং কিন্তু সৌভাগ্যের বিষয় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা আমাদের মতন রাজনৈতিক দল, এমনকি আমি বলবো বিএনপি বা রাজপথের প্রধান যে বিরোধী রাজনৈতিক দলগুলো এই ন্যারেটিভ তারা কেউ গ্রহণ করেনি, বরঞ্চ এই ন্যারেটিভের পাল্টা একটা এমনকি তারা মুক্তিযুদ্ধের ইতিহাস দাঁড়িয়েছে কি, মুক্তিযুদ্ধ ছিল প্রকার একটা গণযুদ্ধ, সেই যুদ্ধকে তারা বানিয়েছে একটা পরিবার, একটা ব্যক্তি, একটা গোষ্ঠীর যেন একটা কল্পিত একটা কাহিনী। তাদের নিশ্চয়ই কারো কারো নির্দিষ্ট ভূমিকা ছিল, কিন্তু গোটা জনযুদ্ধকে অস্বীকার করে আমাদের বীরশ্রেষ্ঠরা, আমাদের বীরোত্তমরা বা আমাদের যারা এখানে অসাধারণ ভূমিকা পালন করেছেন সবাইকে ছোট করতে যে মানে একজনকে বড় করতে যে বাকি সবাইকে তারা ছোট করেছেন। ইতিহাসের নামে তারা একটা রূপকথা তারা করেছেন এবং আপনার নিশ্চয় মনে আছে, আপনি অনেকগুলো কভার করে আমি বলেছি আওয়ামী লীগের এই ইতিহাস এগুলো হচ্ছে অইতিহাস, এটা আমি এই শব্দটা বহুবার ব্যবহার করেছি এবং এগুলো 12 আনা 14 আনা গণেশ উল্টে গেলে এগুলো ডাস্টবিনে এগুলো নিক্ষিপ্ত হবে, সেই ঘটনা কার্যত তাই হয়েছে। তার মানে হলো আপনি এরকম একটা কল্পিত ন্যারেটিভস তৈরি করে অল্প দিনের জন্য অল্প লোককে বোকা বানানো সম্ভব, বেশি সময়ের জন্য অধিকাংশ মানুষকে বোকা বানানো সম্ভব না। সুতরাং আমরা এটার যে স্বরূপ, এর যে জালিয়াতি, প্রতারণা, মিথ্যাচার, সততা, এটাকে আমরা আপনি তো সাক্ষী, আমরা কি জীবনের ঝুঁকি নিয়ে এই তারপরে কথাগুলো বলে আসছে রাজপথে, এমন তো দিন যায়নি আমাদের যেদিন কোনো না কোনোভাবে আমাদেরকে বিরোধিতা মোকাবেলা না করতে হয়েছে, মানুষ এগুলো শেষ পর্যন্ত নেয়নি। এখন নতুন প্রেক্ষিতে এখন আবার খেয়াল করবেন, এটা একটু বলার সুযোগ দেন, আবার এই যে গণ অভ্যুত্থান যেটা 16 বছরের লড়াই, 16 বছরের রাজনৈতিক দলগুলো জনগণ একটা জমিন তৈরি করেছে, একটা শেষ ধাক্কা দরকার ছিল। পানি যখন গরম দিতে বাষ্প হয়, কখন বাষ্প হয়? যখন 100 ডিগ্রি যখন হয়, 99 ডিগ্রি রাজনৈতিক দলগুলো আন্দোলন করে একটা জমিন তৈরি করেছে, শেষ ধাক্কা দরকার ছিল। ছাত্র তরুণরা দায়িত্ব নিয়ে ঝুঁকে নিয়েছেন, তার সঙ্গে জীবন দিয়েছে কারা সবচেয়ে বেশি? শ্রমজীবী মেহনতি সাধারণ মানুষ, তারা কিন্তু সরকার থেকে বহু দূরে, তারা কিন্তু সরকারে তাদের কোনো প্রতিনিধি নেই, তারা কিন্তু বহু দূরে, এগুলো আলোচনা না। এখন গোটা অভ্যুত্থানকে আবার দেখবেন এখানেও আরেকটা পাল্টা ন্যারেটিভস, একটা বিশেষ গোষ্ঠীর যেন একটা আন্দোলন এবং এবার নতুন একটা ইতিহাসের উপরে নতুন ভাষ্য, নতুন ন্যারেটিভস, নতুন দখলদারিত্ব আবার কিন্তু কায়েম করার চেষ্টা, এই লক্ষণগুলো ভালো না। লড়াইটা ইতিহাসের যার্যাপ্রাপ্য, শেখ মুজিবুর রহমানের নামে যে মুক্তিযুদ্ধ হয়েছে এই সত্যকে কারো অস্বীকার করবার কোনো সুযোগ নেই। আবার তিনি 25 তারিখ পর্যন্ত 24 তারিখ তিনি চালিয়ে গেছেন পাকিস্তানের রাষ্ট্র কাঠামোর মধ্যে কিভাবে তিনি প্রধানমন্ত্রী হিসাবে তিনি আসতে পারেন। এই ইয়াহিয়া খানের সঙ্গে যে দীর্ঘ আলোচনা, সেটা কি পাকিস্তানি রাষ্ট্র কাঠামোর মধ্যে তিনি অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী কিভাবে হতে পারেন, সেখানে তো অন্য কোনো আলোচনা নাই। সেখানে বুঝবেন এই ভূমিকা সত্ত্বেও মুক্তিযুদ্ধ তার নামে হয়েছে, এ ব্যাপারে অস্বীকার করবার কোনো সুযোগ নেই। কিন্তু একই সাথে খেয়াল করবেন তাজউদ্দিন আহমদ সহ তারা কিন্তু ইতিহাসের আওয়ামী লীগ একদিন তাকে জিজ্ঞাসা করেনি শেখ মুজিবুর রহমান ফেরার পরে, তাজউদ্দিন 9 মাস কীভাবে তোমরা মুক্তিযুদ্ধটা করলে, এই তার মানে তাদেরকে ছোট করা, হেয় করা ইতিহাসের। এবং এটা করতে যে আজকে যে পরিস্থিতি, মানুষ আমি বললাম এখন আবার দেখবেন একইভাবে পুরো এই গণ অভ্যুত্থান ইতিহাসকে একটা বিশেষ গোষ্ঠীর আন্দোলন হিসেবে দেখার চেষ্টা, এটাও একটা অইতিহাস হবে। এটা কিন্তু মানুষ কিন্তু এগুলো গ্রহণ, এটা একটা সম্মিলিত লড়াই ছিল। শহীদদের তালিকার মধ্যে রাজনৈতিক দলের নেতাকর্মীদের সংখ্যা সবচেয়ে বেশি, শ্রমজীবী মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, তারপরে আসবে ছাত্র তরুণদের সংখ্যা। এটা তো তথ্যভিত্তিক এই জায়গাটা, কিন্তু প্রত্যেকের অবদানটাকে আপনি যদি অস্বীকার করেন তাহলে প্রকারান্তে কিন্তু আপনি অস্বীকার করছেন।
এই প্রবণতাটা ভালো না। আমরা সেজন্য বলতে চাই, নিশ্চয়ই আমরা ছাত্র তরুণদের বীরত্ববাঞ্জক লড়াই, শ্রমজীবী মানুষের লড়াই, রাজনৈতিক দলসহ সমাজের এমন কোনো অংশ নাই, গণমাধ্যম এত চাপের মধ্যে থেকেও আপনার মতন মানুষ, আপনারা আন্দোলনের পক্ষে আপনারা দাঁড়িয়েছেন না, আপনারা জীবনের ঝুঁকি নিয়ে, সমস্ত মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এই অর্জনের জায়গাটা এসছে। এটাকে এখন ইনক্লুসিভ সমাজে এটাকে ধারণ করতে হবে। যদি ধারণ না করেন তাহলে আপনি হাসিনার ফ্যাসিজম যেভাবে এটা দখলদারিত্ব করতে গেছে, আপনি আবার পাল্টা দখলদারিত্ব হাসিনার পথে, কিন্তু আমি হাসিনার ফ্যাসিজমকে মোকাবেলা করতে পারবো না। আমাকে গণতান্ত্রিক পথে, আমাকে সবাইকে যুক্ত করে সবার অবদানকে বিবেচনার মধ্যে নিয়ে আমাকে সামনে এগোতে হবে। ধন্যবাদ সাইফুল হক। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আজকে প্রধান উপদেষ্টা মূল যে আলোচনাটা শুরু করেছিলাম সেটি ফিরবো। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের বৈশাখী টেলিভিশনের ইউটিউব এবং ফেসবুক পেজে। আপনারা চাইলে সেখানে কমেন্ট করে আপনাদের জানতে চাওয়া, আপনাদের প্রশ্নগুলো লিখতে পারেন। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও আলোচনায় যুক্ত হব। স্বাগত আবারও ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। সাইফুল হক, আপনার কাছেই আসবো আবার। আপনারা এই ঐক্যমত্য কমিশনের মাধ্যমে আগামীর যে নির্বাচন, সংস্কার এবং বাংলাদেশ কোন বোঝাপড়ার মধ্যে দিয়ে চলবে সেই বিষয়টি নির্ধারিত হবে এরকম আশা করা হচ্ছে। একটি লাইন প্রধান উপদেষ্টা বলেছেন যে সরকারের প্রথম অধ্যায় শেষ, দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। এই বিষয়টি নিয়ে আসলে জানতে চাই যে আসলে কি বোঝাতে চাইলেন? আপনারা তো ছিলেন, আপনারা জানলেন, শুনলেন, এই ঐক্যমত্য কমিশন কতটুকু আসলে এগোতে পারবে এবং আপনারা রাজনৈতিক দলগুলো কি মনে করছেন? না, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সরকারের এ ব্যাপারে একটা সদিচ্ছা আছে, এটা নিয়ে আমি বিশ্বাস করতে চাই। আমাদের মধ্যে নানা ধরনের মতপার্থক্য থাকাটাই স্বাভাবিক। সুতরাং সে ব্যাপারে তারা এক ধরনের, বলতে পারেন, কি বলবেন, এক ধরনের মিডিয়েটর হিসাবে অথবা ফ্যাসিলিটেটর হিসাবে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে ন্যূনতম বোঝাপড়ার জায়গাটা আসতে চান। একটা কথা স্পষ্ট করে বলেছেন, কোনো কিছু তারা ইম্পোজ করতে চান না, তারা চাপিয়ে দিতে চান না। তার মানে কি, আলাপ আলোচনা করে যেখানে আমাদের ঐক্যমত হবে তার ভিত্তিতে এক ধরনের চার্টার বা এক ধরনের সনদ তারা তৈরি করতে চান, যেই সনদ হবে একটা ন্যাশনাল একটা অঙ্গীকারের মতন। আমাদের তো খুব তিক্ত অভিজ্ঞতা আছে। আমি তো এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী 9 বছরে, আমার বয়স তখন অনেক কম, আমি মনে হয় 9 বছরের পুরোদিনই প্রায় রাজপথে। তখন তো আপনারা অনেক ছোট। তখন আমরা কিন্তু এরপরে 3 জোটের রূপরেখা আমরা কিন্তু তৈরি করেছিলাম। এরপরে কিন্তু সুনীলের কবিতার মতন কেউ কিন্তু কথা রাখেনি। 33 বছর পার, বাস্তবে প্রায় 33 বছর পার হয়েছে, কিন্তু 3 জোটের রূপরেখা কেউ রূপরেখা। এখন সেই জায়গা থেকে এবার কথাটা এসছে। এবারে আমার ভাই যেটা খুব চমৎকার করে বললেন, তার কথাটা ভেরি ভ্যালিড। এবারকার আন্দোলনে বৈষম্য বিলোপের প্রশ্নটা অনেক বড় আকারের সামনে এসছে। কথাটা খেয়াল করবেন। আজকে আমি বলেছি প্রধান উপদেষ্টার ঐক্যমত্য কমিশনে এত কমিশন করলেন, কিন্তু বৈষম্য বিলোপের ব্যাপারে আপনারা কোনো কমিশন গঠন করেননি। গোটা অর্থনীতি নিয়ন্ত্রণ করছে দুর্বৃত্তরা, অথবা বলতে পারেন একটা দুর্বৃত্তের অর্থনীতি চলছে। এটা যদি অ্যাজ ইট ইজ থাকে, উপরতলায় কিছু রাজনৈতিক সংস্কারকে চুনকাম করে তো সংস্কারগুলো টেকসই হবে না, বেশি তো যাওয়া যাবে না। আপনারা এখনও সময় আছে, আপনারা উদ্যোগ গ্রহণ করতে পারেন। সে কথা আজকে আমি কথাটা বলেছি। ওখান থেকে এসছে যে এবার এমন একটা বোঝাপড়া তৈরি করা যেটা এক ধরনের কম্পালশন কাজ করবে। এবার ইতিবাচক জায়গাটা কোথায়? আমরা তো অভ্যুত্থানের পরে ঘুম থেকে জেগে উঠে সংস্কার নিয়ে আলোচনা করছি না। আপনি সাক্ষ্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি 10 বছর আগে থেকে বলছে, গণতন্ত্র মঞ্চ আজ থেকে 2.5 বছর আগে থেকে আমরা বলেছি রাষ্ট্র, সরকার, গোটা ব্যবস্থার একটা পরিবর্তন, উত্তরণ, সংস্কার দরকার। আর বিএনপি সহ যুগপথ আমরা যখন গণতন্ত্র মঞ্চ 31 দফা দিয়েছি, সুনির্দিষ্ট অনেকগুলো পরিষ্কার কমিটমেন্ট আমরা করেছি। প্রধানমন্ত্রীর ক্ষমতা কিভাবে কমবে, তাকে দায়বদ্ধ করা যাবে, আরও অনেকগুলো প্রস্তাবনা আমরা দিয়েছি। তার মানে আমাদের একটা পাবলিক কমিটমেন্ট ইতিমধ্যেই আছে। এই সরকার যদি একটাও কোনো সংস্কার করতে না পারে, রাজনৈতিক দলগুলো, এবার আমি বিশ্বাস করতে চাই এবার তাদের সংস্কার বা পরিবর্তন না করে সামনে এগোনোর কোনো সুযোগ নেই। সুতরাং সেই জায়গা থেকে সরকার উদ্যোগ নিয়ে ভালো হয়েছেন। নানা প্রশ্নে কিছু ভিন্নমত আছেন। এখানে
বাম প্রগতিশীল ধারার অসাম্প্রদায়িক ধারার আছেন, এখানে ইসলামিক ঘরান রাজনৈতিক দল আছেন, এখানে মধ্যপন্থী গণতান্ত্রিক ধারার, এখানে বলতে পারেন উদারনৈতিক ধারার অসংখ্য ধরনের শেড আছে না? তাহলে সমস্ত শেডসের মধ্যে একটা বৈচিত্র্যপূর্ণ সমাজে নানা প্রশ্নে মতপার্থক্য থাকবে, কিন্তু অনেকগুলো প্রশ্নে আবার বড় দাগের একমতের প্রশ্নটা কোন জায়গাতে হবে? আমি নিয়মতান্ত্রিকভাবে 4-5 বছর পর পর সরকার পরিবর্তন করতে চাই, এটা এনশিওর করতে হবে। নাগরিকরা ভোট প্রদান করতে পারবে, পছন্দের দল বা প্রার্থীকে তারা ভোট দিতে পারবে। 2 নম্বর হচ্ছে যে আমি এখানে কোনো ক্ষমতা, এখানে কোনো জমিদারি প্রথা না, ক্ষমতা একটা জবাবদিহিতার মধ্যে ক্ষমতাকে আনতে 1 নম্বর থেকে শুরু করে যারা আইন প্রণেতারা প্রত্যেকে জবাবদিহিতার মধ্যে আসবেন, যা খুশি করবার কোনো সুযোগ নেই। ক্ষমতার একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকবে। বিচার বিভাগ যেটা ছিল মানুষের শেষ আশ্রয়ের জায়গা, আপনি নিশ্চয়ই একমত হবেন, গত 16 বছরে বিচার বিভাগ ছিল বিরোধী দল দমন করবার জন্য সবচেয়ে বড় আইনগত হাতিয়ার। হয় তাদেরকে আত্মগোপনে থাকতে হয়েছে বিরোধী দলের লক্ষ লক্ষ নেতাকর্মীকে, অথবা কোর্টের বারান্দায় অথবা জেলখানায় তাদেরকে থাকতে হয়েছে। তাহলে বিচার বিভাগের যে সংস্কার থেকে শুরু করে সমস্ত সাংবিধানিক গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সংস্কার দরকার। আমরা বলেছি সেই জায়গাগুলো থেকে একটা বোঝাপড়া করে এটা আমরা সামনে এগোবো। যদি আমরা একমত হতে পারি ভালো, যদি আমরা একমত হতে না পারি তাহলে কি দাঁড়াবে? কিন্তু আমি মনে করি কিছু প্রশ্ন আছে যেসব ব্যাপারে একমত হবার জায়গাটা আছে, সুতরাং সেগুলো আমরা নিয়ে এখন চলবো। পরবর্তী পার্লামেন্ট ইলেক্টেড গভর্নমেন্ট এই প্রক্রিয়াটা তারা কন্টিনিউ করবেন এবং বাংলাদেশকে 21শ শতাব্দীর উপযোগী চলতে গেলে অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্কার বা গণতান্ত্রিক ট্রানজিশনের এজেন্ডা আপনাকে সামনে আনতে হবে। এছাড়া আমরা কিন্তু এখন এগোতে পারবো না। মেজবাউল আজম সওদাগর, আমি যে বিষয়টি যে সাইফুল হক বলছিলেন যে মোটা দাগে কতগুলো বিষয়ে একমত হতে হবে সব রাজনৈতিক দলগুলোকে, এই বিষয়ে আমি যেটি বলছিলাম, শুরুতে বলেছিলাম যে ডিম আগে না মুরগি আগে, এই ডায়লগটি বাংলাতেও আছে এবং আমাদের রাজনীতিবিদদের মধ্যেও এটি আছে যে এক দল একটি বললে, যেমন জামাত ইসলামী তারা চাচ্ছেন যে স্থানীয় সরকার নির্বাচনটি আগে হোক এবং জাতীয় নির্বাচন পরে হোক। বিএনপি সহ বেশ কয়েকটি দল বলেছেন যে না, এটি সম্ভব না, এটি একটি অবাস্তব প্রক্রিয়া। এর সঙ্গে ছাত্ররা বলছেন যে আগে সংস্কার, পরে যে কোনো নির্বাচনই পরে। এই জায়গাটিকে আসলে শেষ পর্যন্ত কোথায় নিয়ে পৌঁছানো যাবে? কতটুকু মিনিমাইজের মধ্যে আসবে সবাই? এগুলোকে আমি একটু পজিটিভলি দেখতে চাই যে পলিটিক্যাল পার্টির কাজ হচ্ছে তাদের দাবি দেওয়াগুলোকে, কথাগুলোকে, তাদের রাজনৈতিক লাভালাভের বিষয়গুলোকে তাদের বক্তৃতা বিবৃতির মাধ্যমে সামনে নিয়ে আসা এবং এই সামনে নিয়ে আসার মধ্য দিয়ে একটা বৈপরীত্য, একটা কনফ্লিক্ট সিচুয়েশন রাজনীতির মাঠে তৈরি হবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু যে কারণে আমি এটাকে পজিটিভলি দেখতে চাই সেটা দুটো বিষয়। একটা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হয়েছে, আর একটা হচ্ছে একটা ডিক্লারেশন অফ জুলাই রেভলিউশন যেটা ঘোষণা হতে যাচ্ছে, মানে অ্যাজ পার্ট অফ এই জাতীয় ঐক্যমত্য কমিশন, এটার মধ্যে দিয়ে ওটা হবে। এই দুটো কাজ যদি প্রফেসর ইউনূস খুব সাকসেসফুলি করতে পারে তাহলে এই ছোট ছোট যে বিষয়গুলো নিয়ে একটু দ্বিমত দেখা যাচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে, এগুলোর সমাধান ওই জায়গাতেই হয়ে যাবে মনে করি আর কি। এই ছোট ছোট বিতর্কগুলো এখানে থাকবে না, এটা হচ্ছে একটা বিষয় এবং এর মধ্যে দিয়ে এটা সমাধান হবে। আর আমি যেটা বলতে চাই একটু থিওরিটিক্যালি, সেটা হচ্ছে জাতীয় ঐক্যমত্যের যে ব্যাপারটা, এটা থিওরিটিক্যালি এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে পৃথিবীতে। কি 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 কারণে ঐক্য নষ্ট হয়, কি কারণে রাষ্ট্র গঠন হয় না, কি কারণে ন্যাশন বিল্ডিং হয় না। যেমন প্রফেসর রওনক জাহানের নাম শুনেছেন আপনি, একজন প্রখ্যাত পলিটিক্যাল সায়েন্টিস্ট। তিনি 1972-তে তার একটা বই প্রকাশিত হয়েছিল, পাকিস্তান ফেইলিওর ইন ন্যাশনাল ইন্টিগ্রেশন। সেখানে তিনি দেখিয়েছেন যে আইয়ুব খান কিভাবে ইকোনমিক গ্রোথকে উনি এমফাসাইজ করতে গিয়েছিল পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলোকে ডিসফাংশনাল করে। এটা করতে গিয়ে পলিটিক্যাল ম্যানেজমেন্টে এমন একটা বড় ধরনের ক্রাইসিস সৃষ্টি হয়ে গিয়েছিল, যার প্রেক্ষিতে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে, স্বাধীনতা আন্দোলনের জন্ম হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে এখানে তৈরি হয় একটা। তো আপনি এই জাতীয় ঐক্যমত যদি আপনি প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে আপনার পলিটিক্যাল ম্যানেজমেন্টের সামনের দিনগুলোতে আবার আপনার ক্রাইসিস তৈরি হবে এবং আপনার যে কোনো অর্জন ইকোনমিতে যত ভালোই আপনি করেন কোনো কিছুই রাষ্ট্রের আর কাজে দেবে না, সব কিছুকে ধ্বংস করে দেবে যদি জাতীয় ঐক্যমত এবার প্রতিষ্ঠা করা না যায়। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এবার সংস্কারের যে দাবি, আপনি যেমনটি বললেন যে সংস্কার, নির্বাচন, মুরগি আগে নাকি ডিম আগে, এগুলো অনর্থক একটা বিতর্ক। সংস্কার এবং নির্বাচন
গণ অভ্যুত্থানের স্পিরিটে আপনাকে বলে দিচ্ছে যে এখানে সংস্কার দরকার এবং নির্বাচনও দরকার, দুইটাই দরকার, দুইটাই একসাথে চলতে হবে আপনাকে। কাউকে রেখে কাউকে এখানে বাস্তবায়ন করা সম্ভব নয়। আপনি যদি সংস্কার না করেন আপনি ইলেকশন করতে পারবেন এখন এক্সিস্টিং সিচুয়েশনে, এক্সিস্টিং ফরম্যাটে। আপনাকে তো কেয়ারটেকার সরকার একটা আনতে হবে, বিধান একটা করতে হবে, কিভাবে নন পার্টিজান একটা ইলেকশন আপনি সুন্দরভাবে করবেন সেটার বিধিবিধান আপনাকে তৈরি করতে হবে। এগুলো তো হচ্ছে সংস্কার। তো এগুলো ছাড়া আপনি ইলেকশন করতে পারবেন? তারপরে আপনি ফ্যাসিবাদের দোসররা এখনো প্রশাসনে বসে আছে। এই প্রশাসন ব্যবস্থাকে আপনি যদি এটাকে ব্যাপক সংস্কার না করে আপনি যদি একটা ইলেকশন করতে যান, তারা কি আপনার এই ইলেকশন সাকসেসফুল হোক আপনি কি মনে করেন যে এই আমলাতন্ত্র ওই ধরনের একটা ভালো সাকসেসফুল ইলেকশন চাবে? এই পুলিশ এ ধরনের একটা সাকসেসফুল ইলেকশন চাবে? কখনোই চাবে না। সুতরাং সংস্কার আর নির্বাচন একসাথে এখানে হতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে গণ অভ্যুত্থানের স্পিরিট আমাদেরকে বলে দিচ্ছে এবং এক্সিস্টিং সিচুয়েশন আমাদেরকে ক্লিয়ার মেসেজ দিচ্ছে যে সংস্কার হতেই হবে এবং নির্বাচনও হতে হবে। নির্বাচন না হলে পাবলিক এখানে মানবে না, বাংলাদেশের জনগণ। আবার সংস্কারও হতে হবে এবং এই দুটো জিনিসেই একটি গণদাবি, এখন গণদাবিতে পরিণত হয়েছে। এটা পলিটিক্যাল পার্টিকেও মানতে হবে এবং গভর্নমেন্টকেও এটা মানতে হবে, সংস্কার করতেই হবে। এবং এই সংস্কার নিয়ে যে বিতর্কগুলো তৈরি হয়েছে, নির্বাচনগুলো যে বিতর্ক নিয়েছে, সব কিছু গিয়ে আমার মনে হচ্ছে যে এটা সমাধান হবে যদি জুলাই ডিক্লারেশন সাকসেসফুলি এটা ঘোষণা করা যায়। সব কিছু ওখানে থাকবে, ওটার মধ্য দিয়ে এই ছোটোখাটো সমস্যাগুলোর সমাধান হবে আমি মনে করি। আবারও বিরতির সময় হলো। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতি থেকে ফিরে আবারও আলোচনায় যুক্ত হব। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ইউটিউব এবং ফেসবুক পেজে, আপনারা সেখানে কমেন্ট করতে পারেন। আমি আলোচনায় আসবো, তবে তার আগে আমি একটি কমেন্ট নিয়ে কথা বলতে চাই। নির্বাচন ইস্যুতে বিএনপি একা হয়ে যাচ্ছে কিনা, কারণ জাতীয় নাগরিক কমিটি এবং জামায়াত সহ আরও অনেকে একই সুরে কথা বলছে, এটি একজন জানতে চেয়েছেন। মেজবাউল আজম সওদাগর, আপনি ছোট্ট করে এটির উত্তর দেবেন, পরে সাইফুল হকের কাছে যাব। নির্বাচন ইস্যুতে বিএনপি একা হয়ে যাচ্ছে কিনা, কারণ জাতীয় নাগরিক কমিটি এবং জামাত সহ আরও অনেকে একই সুরে কথা বলছে। হ্যাঁ, এই ধরনের একটা পারসেপশন তৈরি হচ্ছে, কিন্তু বিএনপি একটি বড় রাজনৈতিক দল। বড় রাজনৈতিক দল হিসেবে তার একা হয়ে যাওয়াটা খুব একটা ম্যাটার করবে না, কারণ বিশাল তার জনপ্রিয়তা রয়েছে। তবে এখানে আমি শুধু এটুকুই বলবো যে নেতৃবৃন্দের কথা বলার সময় পিপলস পারসেপশনটা বুঝে যদি একটু কথা বলে তাহলে বড় রাজনৈতিক দলটার জন্য এটা সুবিধা হবে। আমি শুধু এটুকুই বলবো যে পিপলস পারসেপশনটাকে বুঝতে হবে, তরুণদের চাওয়াটাকে বুঝতে হবে। আর কোনো একটা স্টেটমেন্ট দিতে হলে এটা লজিক্যালি রাজনৈতিক লাভালাভের ব্যাপারটা আছে, কিন্তু জনগণ কিন্তু পলিটিক্যাল পার্টির রাজনৈতিক লাভালাভের বিষয়টাকে যতটা না গুরুত্ব দিবে, জনগণ গুরুত্ব দিবে এর পিছনে লজিকটা কি। জনগণ কিন্তু লজিক খোঁজাটা শিখে গিয়েছে অলরেডি। সাইফুল হক যদি 30 সেকেন্ডে এই প্রশ্নটির মন্তব্য করেন। না, এটা তো বিএনপি কেন, এটা হতো যে অধিকাংশ রাজনৈতিক দলের তো দাবি, রাজনৈতিক দলের চেয়ে গুরুত্বপূর্ণ হলো জনগণের দাবি। এটা দেশের কোটি কোটি ভোটারদের, মানুষের দাবি, জাতীয় নির্বাচনের প্রশ্ন। তো এটা একটা দাবি যখন মানুষের দাবিতে পরিণত হয়, যদি সেটা মানে বিএনপির মতন বা এরকম কয়েকটা, অথবা গণতন্ত্র মঞ্চ কি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলে, তখন এটা জনগণের বড় অংশকেই তারাই কিন্তু প্রতিনিধিত্ব করে। সুতরাং এটা নিয়ে কোনো বিভ্রান্তি তেমন কোনো সুযোগ নেই। আমরা যে আলোচনাটি দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করতে চাই সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী সফর করছেন, ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন। ডোনাল্ড ট্রাম্পের সেখানে একজন ভারতীয় সাংবাদিক বাংলাদেশ প্রশ্নে প্রশ্ন উত্থাপন করেছেন। আমি যতটুকু জানি যে আপনারা দেখেছেন, সেই জায়গাতে আসলে ভারতীয় সাংবাদিকের যে প্রশ্ন এবং সেটি ডোনাল্ড ট্রাম্প যখন নরেন্দ্র মোদীর উপরে সেই প্রশ্নের উত্তর দেওয়ার ভার দেওয়া হয়, সেটিকে আসলে মানে পুরো বিষয়টা কোন বিষয়গুলোকে উল্লেখ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, আপনার কি মনে হয়? এখানে আমি বিষয়টা একটু আমাকে সময় দেবেন, আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। আপনি এই বিষয়টাকে বুঝতে হলে প্রথমে আপনাকে যেতে হবে ট্রাম্পের নির্বাচনী ম্যানিফেস্টোর দিকে আপনাকে তাকাতে হবে।
ট্রাম্পের নির্বাচনী ম্যানিফেস্টোর সাথে এবারের যে নির্বাচনী ম্যানিফেস্টো এবং এর আগে যে ক্ষমতায় এসেছিলেন তিনি তখনকার যে নির্বাচনী ম্যানিফেস্টো এবং ট্রাম্পের যে পলিসি দুটোরই একটা ফান্ডামেন্টাল একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে ট্রাম্প একজন এক্সট্রিম ন্যাশনালিস্ট লিডার এবং তার পলিসি হচ্ছে আমেরিকা ফার্স্ট পলিসি, অর্থাৎ তিনি আমেরিকার ডোমেস্টিক বিষয়গুলোর উপর বেশি গুরুত্ব দেবেন, তিনি বৈদেশিক ব্যাপারগুলো নিয়ে তিনি কম নাক গলাবেন। এখন ইতিপূর্বে যে ঘটনাটা ঘটেছিল, ট্রাম্পের এই পলিসিকে কেন্দ্র করে ইন্ডিয়া সাউথ এশিয়ায় খবরদারিত্বের যে দায়িত্বটা এটা এই সুযোগে তারা নিয়েছিলেন। এটার জন্য ইন্টারন্যাশনাল কিছু প্রেক্ষাপট ইন্ডিয়াকে ফেভার করেছিল, যেমন জঙ্গিবাদ, এই সেই ওয়ার অন টেরর ইত্যাদি ইত্যাদি বিষয়ের কারণে ইন্ডিয়া এটা ফেভার পেয়েছিল। একইভাবে এবার মূলত এটাই বোঝাতে চেয়েছিল ইন্ডিয়ান সাংবাদিক যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন তো বাংলাদেশে রেজিম চেঞ্জের জন্য এভাবে কাজ করেছিল আর কি। তো এখন তুমি এটাকে কিভাবে দেখছো? ট্রাম্প কিন্তু আমেরিকান ডিপ স্টেট যে এখানে ইনভলভ ছিল, ট্রাম্প এটা কমপ্লিটলি অস্বীকার করলেন এবং এই প্রশ্নটার উত্তর মোদিকে দেওয়ার জন্য তিনি আসলে ইঙ্গিত করলেন। তিনি আমেরিকার মানে আঞ্চলিক ইংরেজিতে অনেকটা ইংরেজির ভঙ্গিতে তিনি এটা বললেন যে মোদি এটার অ্যান্সার দেবেন। অর্থাৎ এইটার বলার অর্থটা হচ্ছে এটার নিয়ে ট্রাম্পের খুব একটা কোনো আগ্রহ নাই যে বাংলাদেশে কি হলো। তিনি প্রথমে এটা অস্বীকার করলেন এবং তার এই বিষয় নিয়ে আগ্রহ না থাকার ফলে তিনি মোদির উপর এটা ছেড়ে দিলেন এবং মোদির উপর ছেড়ে দেওয়ার ফলে কি হলো, মোদি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তার কোনো প্রস্তুতি সেখানে ছিল না। তিনি কখনোই চিন্তা করেননি যে ট্রাম্প আমাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার ভার ট্রাম্প আমাকে দিলেন। সুতরাং মোদি এখানে খুবই বিব্রত বোধ করেছেন এবং মোদি সাথে সাথে এই প্রশ্নের উত্তর না দিয়ে তিনি ইউক্রেন প্রসঙ্গে চলে গেলেন। এর মধ্য দিয়ে ভারতের ডিপ্লোম্যাটিক্যালি ভারত বাংলাদেশকে ডিল করার জন্য তাদের যে পলিসি, এইটা এখানে চরমভাবে একটা মার খেয়েছে এই পলিসিটা এবং চরমভাবে এটা পরাজিত হয়েছে ভারতের এই পলিসি। ওইখানে কিন্তু ট্রাম্প সুনির্দিষ্টভাবে বলেছেন যে তোমরা তো অনেক দিন ধরে এটা ডিল করছো, তাহলে তোমরাই এটা বলো, এই ধরনের একটি ট্রাম্পের এটা মনে আছে। কিন্তু বিগত শাসন আমলে যে ট্রাম্পের কাছ থেকে যে সাউথ এশিয়া যে হেজিমনি করার যে দায়িত্বটা, এটা ট্রাম্পের কাছে গতবার যেভাবে পেয়েছিল, ট্রাম্পের ওটি ভালোভাবে মনে আছে। সাউথ এশিয়া তো সাউথ এশিয়ার ব্যাপারটা তো ইংরেজিতে ইন্ডিয়া তো এটা ডিল করতো, সেই জিনিসটা তার মাথায় আছে। কিন্তু এখনকার যে আন্তর্জাতিক প্রেক্ষাপটে ট্রাম্প আর কখনোই ওই লাইনে যাবেন না। তিনি কখনো ইন্ডিয়াকে বলবেন না যে সাউথ এশিয়া যা হবে এটা তোমার দায়িত্ব, এটা বলার মতো সিচুয়েশনও নাই এবং ট্রাম্প এটা মোদিকে উত্তর দিতে বলার অর্থই হচ্ছে এটার প্রতি তার কোনো আগ্রহ নাই। না, তাদের তো দেখুন এর আগে যে দলটি ছিল ডেমোক্রেট এবং এখন রিপাবলিক, ট্রাম্প কিন্তু ডেমোক্রেটের এখানে কোনো ব্যর্থতার কথা বলেনি যে ডেমোক্রেটরা তারা এই কাজটি করেছে এবং তাদের রাষ্ট্রের যে মূল ঐক্য, সেই ঐক্যটি কিন্তু সে প্রথমেই প্রমাণ করেছে যে না, কোনো ডিপ স্টেটের কোনো ঘটনা এখানে নেই। সাইফুল হকের কাছে আসবো। তা এই ঘটনাটি বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রথমে বা বিশেষ করে ভারতের গণমাধ্যমে কিভাবে আসলো, তারা কিভাবে আনলেন? আপনি পলিটিক্যাল লিডারের বাইরেও আপনি বেশ পড়ালেখা করেন এবং এই গণমাধ্যমগুলো নিয়ে আপনি অনেক কাজ করেন। না, আমি প্রথমত যেটা বলতে চাই যে মোদির যে একটা গুরুত্বপূর্ণ মিশন এবার ট্রাম্পের সাথে আলোচনায় ছিল, ভারত বাংলাদেশ প্রশ্নে ভারতের মোদি প্রশাসন বা ভারত সরকার তারা যেভাবে বাংলাদেশকে ডিল করতে চায়, যে বাস্তবে এক ধরনের ষড়যন্ত্রের মধ্য দিয়ে যেন হাসিনাকে উৎখাত হয়েছে, এটা অ্যাজ সাচ এমন কোনো ম্যাস আপরাইজিং বা গণ অভ্যুত্থান বিষয়টা এরকম না। এবং কিভাবে সরকার এবং বাংলাদেশের নতুন পরিবর্তনে কিভাবে ভারতের বাংলাদেশ পলিসির সাথে নতুন ট্রাম্প প্রশাসনকে যুক্ত করা যায়, এটাই ছিল মোদির প্রধান মিশন। এটা তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন এবং ট্রাম্প যে তার এরকম তাৎক্ষণিকভাবে উত্তর দেবেন, আমি প্রায় বলি ট্রাম্পকে যতখানি ডাফার মনে করা হতো তার 4 বছর আগে, ইতিমধ্যে গত কদিনে 20 তারিখে শপথ নেবার পরে এবার ট্রাম্প অনেক বেশি কিন্তু ইন্টেলিজেন্টলি ডিল করছে, স্মার্টলি ডিল করছে, অনেক চৌকসভাবে। আমি গত কদিনের তার কাজের এটা আমি এবং এটাতে এবং আমি ভাইয়ের সঙ্গে একমত, মোদি এবং তার দলবল এ ধরনের উত্তরের জন্য দে আর নট অ্যাট অল প্রিপেয়ার্ড। ফলে এটা তাদের একটা টোটাল একটা ফেলিওরের জায়গাটা, তারা বিষয়টাকে অন্যভাবে তারা হয়তো হ্যান্ডেল করতে পারতো। এটা তাদের জন্য একটা ডিপ্লোম্যাটিক একটা বড় সেটব্যাক জায়গাটা হয়েছে। তার মানে
বাংলাদেশের পরিবর্তনকে ষড়যন্ত্র হিসেবে দেখানোর যে তৎপরতা, আওয়ামী লীগ যেটা চেষ্টা করছে বা শেখ হাসিনা ভারতে বসে যেটা চেষ্টা করছেন, নরেন্দ্র মোদী যেখানে বাতাস দিয়ে যাচ্ছেন, সেই তৎপরতা এবার পুরোপুরি ব্যর্থ হয়েছে। আরেকটা বড় কারণ ছিল, আপনি খেয়াল করবেন, এবার জাতিসংঘের মানবাধিকার যে রিপোর্ট, আমাদের মুক্তিযুদ্ধের যে জেনোসাইড, সেটা কিন্তু ইন্টারন্যাশনালি এভাবে এখনও কিন্তু রিকগনাইজড হয়নি, যেটা জাতিরাষ্ট্র হিসেবে আমাদের জন্য বিশাল একটা ফেলিওর, যেটা আমাদের জন্য বড় একটা উদ্বেগ উৎকণ্ঠার ব্যাপার। সেটার একটা বড় ব্যাকগ্রাউন্ড। আওয়ামী লীগও এই কাজটি করেনি, যারা মুক্তিযুদ্ধের চেতনা সবচেয়ে বেশি বলতেন। কিন্তু এবার মাত্র কিন্তু অল্প দিনের মধ্যেই, কয়েক মাসের মধ্যে ইন্টারন্যাশনালি জাতিসংঘ যখন এটা বলছেন, এটা একটা কুল হেডেড একটা জেনোসাইড এখানে সংগঠিত হয়েছে, ইন্টারন্যাশনালি এটা কিন্তু অ্যাকসেপ্টেড। তার মানে এর কিন্তু বহুমাত্রিক মাত্রা। এখন ইন্ডিয়া এখন যেভাবে আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে তারা যেভাবে বাংলাদেশের মানুষের উইলের বিরুদ্ধে দাঁড়িয়ে যেভাবে তারা প্রশ্রয় দিয়ে যাচ্ছেন, এবং এটার কিন্তু এখন আর ন্যূনতম কোনো পলিটিক্যাল কোনো নৈতিক জায়গাটা কিন্তু আর থাকছে না। এবং গ্লোবালি এরা যে মার্ডারার, এরা যে একটা জেনোসাইডকে তারা যে লিড করেছে, দ্যাট হ্যাজ বিন এস্টাবলিশড। এখন আমরা আইসিটি ট্রাইব্যুনাল, তারা তাদের প্রফেশনাল জায়গা থেকে কতক্ষণ এস্টাবলিশ করা যাবে, সেটা পরবর্তী একটা আলোচনার প্রশ্ন। আর মিডিয়ার যে কথাটা আপনি বলছিলেন, যদি খুব হেডলাইনে বলি, ইন্ডিয়ান মিডিয়া ভারতকে যে খুব আদর করে যে একটা ডেমোক্রেটিক একটা স্টেট বলা হতো, তার একটা বড় কারণ ছিল ইন্ডিয়ান মিডিয়া কম্পারেটিভলি একটা ডেমোক্রেটিক স্পেস তারা ভোগ করতো, তারা একটা ইন্ডিপেন্ডেন্ট, তাদের একটা ভয়েস ছিল সরকারি মানে ভয়েসের বাইরেও, এবং গ্লোবালি তার একটা অ্যাকসেপ্টেন্স ছিল। কিন্তু এবার বাংলাদেশকে ডিল করতে যেয়ে এবার ইন্ডিয়ান মিডিয়া, পশ্চিমে একটা শব্দ আছে পোস্ট ট্রুথ, যা সত্য না সেটা কি মিথ্যা না বলে ওরা বলে পোস্ট ট্রুথ, মানে যেটাকে লজিক দিয়ে এমনভাবে প্লেস করে যেটা মনে হয় যেন সত্যের চেয়ে বেশি। ইন্ডিয়ান মিডিয়া এবার খুব বাজেভাবে এবার তারা কিন্তু এক্সপোজড হয়েছে, ধরা খেয়েছে, এবং তারা নরেন্দ্র মোদীর সরকারে বাংলাদেশ পলিসির ডিফিট যেন ইন্ডিয়ার মিডিয়ার জন্য যেন এক ধরনের যেন পরাজয়ের বিষয় হয়েছে। আমাদের কোনো মিডিয়া তারা যেভাবে এই নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্পের আলোচনাকে তারা কাগজে হেডলাইন করবার চেষ্টা করেছেন, এটা অত্যন্ত মিসলিডিং। আসল মর্মটা তারা ধরতে পারেননি। ট্রাম্প যে মানে এটাকে যখন আমলে নেয়নি, এটাকে যখন পাত্তাই দেয়নি যে তোমরা 100 বছর ধরে দেখছো, তোমরা একটা ডিল করো, তো খামাকে আমাকে এর সঙ্গে করছে কোনো, এটা বাস্তব উপেক্ষা করেছে, সে কোনো আমলে দেয়নি, সে কোনো পাত্তাই দেয়নি। এটাকে আমার কোনো মিডিয়া যদি এটাকে যদি মানে এটা ভুলভাবে উত্থাপন করে, এরা তাদের মর্মটা বুঝতে না পারা, তাদের সাংবাদিক হিসেবে পেশাদারিত্বের আমি বলবো অত্যন্ত বড় দাগের ঘাটতি এটা। সুতরাং এগুলো বিবেচনা রাখবো, কোনো ধরনের ভুল তথ্য যাতে আমরা যেন না দিই আর কি। আমি সাইফুল ভাই খুব চমৎকার ভাবে বলেছেন, আমি একটা জায়গায় শুধু বলবো যে সাইফুল ভাই যেমন বললেন যে এটা মর্মটা ধরতে পারেনি, আমি এখানে একটু দ্বিমত পোষণ করবো যে আমি মনে করি যে মর্মটা কমপ্লিটলি ধরতে পেরেছে। এটা মোটেও এটা ট্রান্সলেশনগত ভুল নয়, এই কারণে যে ডেইলি স্টারের মতো জায়গায় এটা ট্রান্সলেশন করতে ভুল করবে এরকম মানুষ আছে আমি মনে করি না। 1, 2 নম্বর কথা হচ্ছে এখানে যে বাক্যটা কিন্তু এটা বলেছে এটা ঠিক আছে, কিন্তু আপনি সিগনিফিকেন্সটা দেখতে হবে যে বাক্যটা প্রথমে ডেইলি স্টার ছাপিয়েছে, এটা সম্পূর্ণরূপে আওয়ামী লীগ, মোদি এবং এই গোষ্ঠী যে ইন্ডিয়া, এই গোষ্ঠী যে বয়ানটা বিশ্বাস করে সেই বয়ানটাকে কিন্তু তারা হেডলাইন করেছে। এইখানে হচ্ছে সন্দেহের জায়গাটা। সুতরাং কোনোভাবে এটা ট্রান্সলেশনগত অনুবাদগত ভুল হিসেবে আমি দেখতে চাই না। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারের শেষ প্রান্তে দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। বাংলাদেশ ঐক্যমত্য কমিশন গঠন হয়েছে, ঐক্যমত্য কমিশনের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। সেই সঙ্গে এটিও এগিয়ে নেবে সংস্কার, যে প্রশ্নটি 53 বছর পরে এরকম নির্মম বাস্তবতার মধ্যে 2000 মানুষের প্রাণের বিনিময়ে আসতে হলো, সেটি যেন বজায় থাকে, সেই বিষয়টিও থাকবে। এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।